নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চলে গেলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং অধ্যাপিকা সঞ্চিতা খাতুন। রমনার বৃক্ষমূলে নববর্ষের প্রাক্কালে ছায়ানটের অনুষ্ঠান যে কোনো সংস্কৃতি মনস্ক বাঙালির মনে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে। আসলে সঞ্চিতা খাতুন জীবিকার জন্য গান গাইতেন না, জীবনকে ভালোবেসে গান গাইতেন। বাবা ছিলেন জাতীয় অধ্যাপক, পরিসংখ্যানবিদ। মাও ছিলেন একজন সমাজকর্মী। এই আবহে বড় হয়েছিলেন সঞ্চিতা খাতুন। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী থেকে ডক্টরেট লাভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার অধ্যাপনা এবং একই সঙ্গে রবীন্দ্রনাথের চর্চা। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করেছিল। বাংলা একাডেমি পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের 21 পদক পেয়েছেন এবং ভারত সরকার 2021 সালে তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছিলেন। দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের এক উজ্জ্বল জ্যোতিষ্ক সঞ্চিতা খাতুন। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মাতৃশক্তির চলে যাওয়া দুই বাংলার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের কাছে বড় আঘাত। আমি জানি না ইউনূসের অন্তর্বর্তী সরকার সঞ্চিতা খাতুনের প্রয়াণে কোনো শোকবার্তা জানিয়েছেন কিনা আমি জানি না, জানাতেও পারেন, কিন্তু আমার চোখে অন্তত সেটা পড়েনি। এবার আসি আজকের মূল বিষয়ে। দেখুন, চীনে দুষ্ট চতুষ্টয় শব্দটা খুব প্রচলিত। মাও জেদংয়ের সে স্ত্রী এবং তার 3 সহযোগী মিলে 1966 থেকে 76 এই কালচারাল সাংস্কৃতিক বিপ্লবের সময় সরকারি প্রশাসনকে ব্যবহার করে অনেক বেআইনি কাজ করেছিলেন। পরবর্তীকালে সেই সব বিষয়ে আমরা জানি। দুষ্ট চতুষ্টয় এই শব্দটা রাজনীতির অভিধানে খুব প্রচলিত। বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে, সেই অন্তর্বর্তী সরকারের পিছনের শক্তি হিসাবে এই দুষ্ট চতুষ্টয় আছে। কে কে এই দুষ্ট চতুষ্টয়? 1 নম্বর হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, র্যাকেটিয়ার, সুদখোর ইউনূস। 2 নম্বর হলো ব্রাহ্মণ পীর, যিনি প্যারিসে থাকেন, পিনাকি ভট্টাচার্য। 3 নম্বর এক সময়কার আগুন খেকো বিপ্লবী, এখন ইসলামের ধর্মগুরু ফারহান মাজাহার। এবং 4 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই দুষ্ট চতুষ্টয় বাংলাদেশের যত অশান্তির মূলে। এমন এমন পদক্ষেপ করছে অন্তর্বর্তী সরকার, যেটা পরিষ্কার তাদের মনোভাব কি সেটা বোঝা যায়। যেমন ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। এই সোহরাওয়ার্দী ময়দানে 7ই মার্চ মুজিব তার বিখ্যাত ভাষণে কি বলেছিলেন? এবার স্বাধীনতার যুদ্ধ, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। এই সোহরাওয়ার্দী ময়দানে 16ই ডিসেম্বর 1971 নিয়াজির পাক বাহিনী অরোরার ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই সোহরাওয়ার্দী ময়দানে ইন্দিরা গান্ধী 72 সালে বক্তব্য রেখেছিলেন। 2009 সালে বাংলাদেশের হাইকোর্ট একটা নির্দেশে বলে যে মুক্তিযুদ্ধের স্মারক সংরক্ষিত করতে হবে। সেই মর্মে সরকার উদ্যোগ নেয়। নিয়াজির আত্মসমর্পণের ছবি, সেটা ব্রোঞ্জের মাধ্যমে ফুটিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। মুজিবের ব্রোঞ্জের মূর্তি তৈরির পরিকল্পনা হয় এবং একটা ইন্দিরা মঞ্চর পরিকল্পনা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক দপ্তর জানিয়েছে ওসব কিছু হবে না। একটা ফলকে শুধু মুক্তিযুদ্ধের পাক বাহিনীর আত্মসমর্পণের ইতিহাস লিপিবদ্ধ থাকবে এবং বাকি টাকা দিয়ে একটা থানার ভবন নির্মিত হবে।
কি হাস্যকর যুক্তি! থানার ভবন নির্মিত হবে, মুক্তিযুদ্ধের স্মারক, ঐতিহাসিক স্মারককে চিরকালের জন্য টিকিয়ে রাখার যে বন্দোবস্ত করা হয়েছিল সেই বাজেট কাটছাট করে। এর থেকে বোঝা যায় যে অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্যটা কি। বাংলাদেশের সমাজ মাধ্যমে বহু মানুষ এখন সেনা শাসন চেয়ে সরব হচ্ছেন, কারণ তারা মনে করছেন ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ, দেশ জুড়ে একটা ফাংশনাল অ্যানার্কি চলছে, এর থেকে মুক্তি একমাত্র সেনাবাহিনী দিতে পারে। সেনাবাহিনীর সমর্থনে একটা জাতীয় সরকার হোক, সেই সরকারে সমস্ত রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির লোকেরা থাকুক। অর্থাৎ গণতন্ত্রের সাধনা বাংলাদেশে কত যে দুর্বল বাংলাদেশের মানুষ এখন ঠেকে শিখেছেন, তাই অগতির গতি হিসাবে তারা মনে করছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে পারে, তাই সেনাবাহিনীর উচিত একটু অ্যাসার্টিভ হওয়া, একটা জাতীয় সরকার তৈরি করা। জাতির উদ্দেশ্যে ইউনূস ভাষণ দিয়েছেন, সে অনেক বড় বড় কথা, এবং পতিত স্বৈরাচারের জন্যই দেশের নাকি এই হাল। স্বীকার করেছেন যে মূল্যবৃদ্ধি এখন 9% উপরে, সেটা 8% নামিয়ে আনার পরিকল্পনা করছে। 8% মূল্যবৃদ্ধি, ভাবতে পারেন, এখন আছে 9% উপরে। আর ইউনূস বলছেন সবাই তাকে খুব সমর্থন করছে, সব বিনিয়োগ টিনিয়োগ আসবে ইত্যাদি ইত্যাদি। আসলে ইউনূস বাংলাদেশের মানুষের জীবন দুর্বিষহ করে ফেলেছেন, এবং সেই জন্যই নিজের অপদার্থতা ঢাকতে কখনো পতিত স্বৈরাচারের দিকে আঙুল তুলছেন, তার উপদেষ্টারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, যে কোনো মূল্যে নির্বাচন ভেস্তে দিয়ে ইউনূস ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। শুধু ইউনূস চীনে যাচ্ছেন। কবে যাচ্ছেন? বাংলাদেশের 55তম স্বাধীনতা দিবসের দিনে। আচ্ছা, স্বাধীনতা দিবসের দিনে প্রধান উপদেষ্টা চীনে যাবেন কেন? অন্যদিন যেতে পারতেন। চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে। 71 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, তারা পাকিস্তানের দোসর ছিল। তাই বেছে বেছে ইউনূস দেখুন 26শে মার্চ তারিখটা বেছে নিয়েছেন দেশ ছাড়ার জন্য। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা সবকিছুকে অস্বীকার করতে চায় এই হতবীর্য বৃদ্ধ এবং তার জঙ্গি সহযোগীরা। সেনাবাহিনী কিন্তু ইউনূসের সঙ্গে তাল মিলিয়ে যে আর চলবে না, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে দিয়েছেন, এবং নতুন পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। দেখুন, চীন সফর বাংলাদেশের আগের রাষ্ট্রপ্রধানরা করেছিলেন, কিন্তু কোন সফরের পর তারা কিন্তু বেশি দিন টিকতে পারেননি। শেখ হাসিনা দেখুন, তার শেষ বিদেশ সফর প্রধানমন্ত্রী হিসাবে ছিল চীনে, তারপর কি হয়েছে আমরা জানি। এমনকি এরশাদ বলুন, জিয়াউর রহমান বলুন, সবাই চীন সফরে যাওয়ার পরেই কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছিলেন। ইউনূসের কপালেও কি শনি নাচছে? প্রধান উপদেষ্টা হিসাবে কি এটা তার শেষ বিদেশ সফর? এই প্রশ্ন কিন্তু বারে বারে উঠছে, কারণ সেনাবাহিনী আর ইউনূসকে টলারেট করবে না। তারা নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস আবার এক কথা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। জুন মাসে এই ভারত বাংলাদেশে কখনো নির্বাচন হতে পারে? আসলে ইউনূসের ছকটা অন্য। নির্বাচনকে যত দেরি করানো যায় তত ওর সমর্থক ছাত্ররা, জঙ্গিরা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হবে। প্রচুর বেআইনি অস্ত্র মজুত করা আছে, যেটা ইউনূসের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সাক্ষাৎকারে বলেছেন। সেই বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়নি, সেই বেআইনি অস্ত্র সারেন্ডারও করেনি যাদের হাতে আছে। সেই বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডারে বলিয়ান হয়ে এই জঙ্গিরা, ছাত্ররা দেশ জুড়ে ব্যাপক নাশকতার পরিকল্পনা করছে। সেনাবাহিনী জানে তাদের লক্ষ্য সেনাপ্রধান, বিএনপির কিছু শীর্ষ নেতা, সনাতনীরা
এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই উদ্যোগ যাতে ফলপ্রসূ না হয় সেই জন্য সুদি ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা মরিয়া। তাই সেনাপ্রধান যতই নির্বাচনের কথা বলুন, ইউনূস এখনো রোড ম্যাপ দিচ্ছে না এবং দিতেও চাইছে না। ও কালক্ষেপ করছে সংস্কারের ধুয়ো তুলে। সংস্কার নামক একটা গাজর ঝুলিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে। আসল লক্ষ্য এই 85 বছরের বৃদ্ধর যে আরো 4-5টা বছর বেআইনিভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় টিকে যাওয়া এবং চর্বচস্য লেজ্জপেয় করা এবং বাংলাদেশকে পাকিস্তানের কলোনিতে রূপান্তরিত করা। এটাই হচ্ছে সুদি ইউনূসের একমাত্র লক্ষ্য। সেনাপ্রধান ইউনূসের ছকটা বুঝে গেছেন এবং সেনাপ্রধান তো বলেইছেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনূসের নাম তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, কারণ ইউনূস তো কনভিক্টেড। ও শেখ হাসিনাকে বলছে পতিত স্বৈরাচার, দুর্নীতির জনক, গুম জননী ইত্যাদি। ইউনূস নিজে কি? ইউনূস নিজে একজন দুর্নীতিগ্রস্ত লোক। কর ফাঁকি দেয়া, নরওয়ে সরকারের তহবিল তছরূপ করা, বাংলাদেশে মাইক্রো ফিন্যান্স এর মাধ্যমে কোটি কোটি ডলার রোজগার করে বিদেশে নিয়ে যাওয়া, সেই টাকাকে ঘুষ দেওয়া, ঘুষ দিয়ে পুরস্কার কেনার মতো ব্যাপারও আছে, এরকম অভিযোগ আছে। মেটিকুলাস ডিজাইন করে ইউনূস বাংলাদেশের এই অস্থিরতা তৈরি করেছে। সে হচ্ছে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমি যে দুষ্ট চতুষ্টয়ের কথা বললাম, এই দুষ্ট চতুষ্টয় বহুদিন ধরে সক্রিয় হাসিনা জমানাকে টাপল করার জন্য 5-6 বছর ধরে তারা লাগাতার কাজ করেছে। ওই ব্রাহ্মণ পীর প্যারিস থেকে, ইউনূস বিদেশ থেকে সব রকম ভাবে সহায়তা করেছে জঙ্গি জিহাদিদের, যাতে বাংলাদেশে একটা অভ্যুত্থান সংগঠিত করা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন যে ইউনূসকে তারা মনে করেছিলেন যে তার হাত ধরে বাংলাদেশ প্রগতির সড়কে ঘুরে দাঁড়াবে। সেই ইউনূসের কার্যকলাপ, তার মানসিকতা, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার যে প্রবণতা প্রতিদিন দেখা যাচ্ছে, বাংলাদেশের মানুষ যার পর নাই বিরক্ত। তারা মনে করছেন এখন যদি তারা রাস্তায় না নামেন, প্রতিবাদ না করেন, দেশটা জঙ্গি জিহাদিদের হাতে চলে যাবে। আফগানিস্তানের একটা মিনি সংস্করণ তৈরি হবে বাংলাদেশে, যেখানে খিলাফতের প্রতিষ্ঠার জন্য রাস্তায় লোক নামবে, সনাতনীদের এথনিক ক্লিনজিং হবে, মহিলাদের উপর বিধিনিষেধ আরোপ হবে, সমস্ত রকম মুক্ত চিন্তা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলো আর বাংলাদেশের অভিধানে থাকবে না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন পালন করেন। তারা বলছেন এবার সময় হয়েছে পথে নামার, জোট বাঁধার, তৈরি হওয়ার। কারণ তারা যদি ভয়ে থাকেন তাহলে জঙ্গি জিহাদিরা উৎসাহিত হবেন। সেনাবাহিনী তাদের অভয় দিয়েছেন। দেখুন, সেনাবাহিনী 3রা অগাস্ট অভ্যুত্থানকারীদের উপর বলপ্রয়োগ করেনি, কারণ তারা মনে করেছিল যে দেশের মানুষ আন্দোলন করছে, সেই আন্দোলনের পিছনে যে যুক্তি ছিল সেই যুক্তি অনেকটাই সঠিক ছিল, কেউ অস্বীকার করছে না। তখন সেনাবাহিনী দেশের মানুষের উপর বলপ্রয়োগ করেনি, সরকারকে মুখের উপর বলে দিয়েছিল যে তারা আন্দোলনকারীদের উপর গুলি চালাতে পারবে না। কিন্তু 7-8 মাস পরে বাংলাদেশের মানুষই বলছেন যে এনাফ ইজ এনাফ, ইউনূস হ্যাজ টু গো। এটা হচ্ছে পপুলার মুড বাংলাদেশে। তাহলে সেনাবাহিনী সেই পপুলার মুডের পক্ষে আছে, তাই তারা ইউনূসের সরকারের উপর খড়গহস্ত, কার্যত চরমপত্র দিয়ে দিয়েছেন সেনাপ্রধান। হয় আপনি নির্বাচন করুন, তারিখ দিন, অন্তর্ভুক্তিমূলক অবাধ নির্বাচন করুন, যদি না পারেন বাক্স প্যাটরা গুছিয়ে দেশ ছাড়ুন। এবং ওর উপদেষ্টা পরিষদের সদস্যদের বিচার হবে না রিহ্যাবিলিটেট করা হবে সেটা পরের ব্যাপার। কিন্তু জঙ্গি জেহাদিরা যারা অস্ত্রের ঝংকার করছে বাংলাদেশের রাজপথে, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, যারা পুলিশকে খুন করেছে, তাদেরকে কিন্তু ছাড়া হবে না।
আমেরিকা, ভারত সবাই বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের পাশে আছে। আমরা আমাদের নাকের ডগায় একটা মিনি আফগানিস্তান হতে দেব না, কিছুতেই দেব না। আর ইউনূস কতটা নির্লজ্জ ভাবুন, যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা, ভারতীয় সেনাবাহিনীর বলিদান, ভারতের মানুষের সমর্থন, সেই পাকিস্তানের কোলে উঠে বসার কি নিদারুণ ইচ্ছা ইউনূসের। সেজন্য মুক্তিযুদ্ধের স্মারক হবে না, স্বাধীনতা দিবসের দিন চীনে চলে যাচ্ছে। এগুলো কিন্তু এটাও একটা মেটিকুলাস ডিজাইন, অর্থাৎ পাকিস্তানকে বার্তা দেওয়া, জঙ্গি জিহাদিদের বার্তা দেওয়া, দেখো আমি বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোকে আমি গুরুত্বই দিচ্ছি না, নামকাওয়াস্তে থাকছি, কিন্তু আমি এগুলোকে সমর্থন করি না। এই হচ্ছে ইউনূস। তাই বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, শুরু হওয়ার অপেক্ষায় নয়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। স্বাধীনতাকামী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশকে গড়ে তোলার কাজে তারা এবার রাস্তায় নেমেছেন, এবং সেনাবাহিনী বাংলাদেশের জনতার এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে যত দূর যাওয়া যায় তত দূর যাবে। আর বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পাশে চিরকাল থাকবে, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।